ফিটনেস? স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরত্ব, গাড়ির ফিটনেস পরীক্ষার ব্যবস্থা না থাকলেও মিলছে সনদ। আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ। আনসাররাই তো দালাল, বাইরের লোক দালাল কই? আনফিট গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নাই, তাদের টাকা দিবেন সব ঠিক। আপনি যতই পাস করেন টাকাই সব পাস হয় এখানে। ওরা তো ফেল করাইয়া পাস পরীক্ষা 2500 টাকা নিয়ে নেয়। দালাল নির্মূলে নিয়মিত অভিযানের দাবি। এখানে ভিজিলেন্স টিম আছে, প্রতিদিনই আমরা দালাল ধরছি এবং বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাধাগ্রস্ত করতেই বারবার রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতা, ইন্ধন রয়েছে মিয়ানমারের, অভিযোগ প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের, আতঙ্কে স্থানীয়রা। হঠাৎ করে ভারতে পানি ছাড়িয়ে দিছে, 2 মিনিটের মধ্যে মনে করেন যে সবরি উড়ি নিয়ে চলে গেল। ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেওয়ায় বিধ্বস্ত তিস্তা ব্যারেজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সমস্যা সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ সরকারের। বিদেশ নির্ভরতায় ব্যাহত রেলের রক্ষণাবেক্ষণ, বাড়ছে খরচ, দেশেই রেলের যন্ত্রাংশ তৈরির উদ্যোগ, স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস। ফিটনেস পরীক্ষার ব্যবস্থা নেই, অথচ প্রতিদিনই শত শত গাড়ির ফিটনেস সনদ দিচ্ছে বিআরটিএ। আবার গাড়ি ছাড়াই মিলছে সনদ। কেবলমাত্র দালালের পকেটে কিছু টাকা গুঁজে দিলেই সব সম্ভব এই প্রতিষ্ঠানে। যদিও বিআরটিএর দাবি, গাড়ির ফিটনেস পরীক্ষার মেশিন সংস্কারে কাজ চলছে, দালাল নির্মূলে চলছে নিয়মিত অভিযান। ওমর ফারুকের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্টে বিস্তারিত। মিরপুর বিআরটিএ, গাড়ির ফিটনেস পরীক্ষার অপেক্ষায় গাড়ির সারি। সময় সংবাদও গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএতে। জানলার গ্লাস খুলতেই দালালের আমন্ত্রণ, জানিয়ে দিল কোথায় টাকা দিলে সকল অসম্ভবের কাজ সম্ভব হয় বিআরটিএতে। ঠিক আছে স্যার, শুধু ফিটনেস স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। ওরা চেকটা কিছু করবে না। চেক ওটা আমি কাগজ দিব, ওটা ভিতরে সিস্টেমে কাজ, এই জন্যই তো টাকাটা বেশি নিব, ওটা সিস্টেম করে দিতে হবে স্যার। এটা 1000 টাকা দিবেন, এটা আমি এখানে আপনার অ্যাপার্টমেন্ট আছে ভিতরে দিয়ে, হয়তো এটা থেকে কিছু থাকবে, আর ওইটা তো গাড়ি ছাড়া স্যার, ওটা ভিতরে খরচ দিতে হয়। কাগজপত্র নিয়ে আসলেই শুধু হবে? ফিটনেস করালে গাড়ি ছাড়া করাই দেওয়া যাবে। পুরো কার্যালয় ঘুরে ফিটনেস পরীক্ষার কোনো স্থান খুঁজে পাওয়া গেল না। পরে জানা গেল মেশিন নষ্ট থাকায় তা মেরামতের কাজে ব্যস্ত কর্মকর্তারা। তাহলে এখন গাড়ির ফিটনেস করা হচ্ছে কি উপায়ে? ভোগান্তির কোনো শেষ নাই আমাদের। সকালবেলায় আসছি আর এখন 1:30 বাজে। শোরুমে ওখান থেকে পাঠিয়েছে বিআরটিতে, বিআরটি থেকে বলতেছে আবার শোরুমে যান। এত হরানি কেন? আমার লাইসেন্সের বয়স 22-23 বছর, ওরা তো ফেল করাইয়া পাস পরীক্ষা 2500 টাকা নিয়ে নেয়। আপনি যতই পাস করেন টাকাই সব পাস হয় এখানে। এই যখন অবস্থা, তখন বিআরটি এর ইটও যেন টাকা চায়। ফিটনেস কিংবা নম্বর প্লেটের জন্য যারা বিআরটিতে এসেছেন, তাদেরকেও পার্কিং এর জন্য গুনতে হচ্ছে টাকা। বলবেলা আসলে মনে করেন যে এই জায়গা থেকে 250 টাকা করে পার্কিং চার্জ নিয়ে যায়। কিছু টাকা লাগলো খালি ওই প্লেটের ফুটা করার জন্য। বিআরটিতে সেবা নিতে আসা সবারই অভিযোগের তীর আনসারদের ঘিরে। জানান টাকা দিলেই কর্তার টেবিলের ফাইল সচল হয়, অন্যথায় ফিট গাড়ি হয়ে যায় আনফিট। আনসাররাই তো দালাল, বাইরের লোক দালাল কই? আনফিট গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নাই, তাদের টাকা দিবেন সব ঠিক। বিআরটিএতে এমন একজনও পাওয়া কঠিন যিনি দালালের সহায়তা নেননি। তবে বিআরটিএ বলছে, ফিটনেস পরীক্ষার জন্য দ্রুতই ঠিক করা হচ্ছে কারিগরি ত্রুটি। একই সঙ্গে অভিযান চলছে দালালের বিরুদ্ধে। যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড ডিপার্টমেন্টের কাছে, সেই তুলনায় কিন্তু আমাদের এখানে দালাল কম, এবং আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব কিন্তু এখানে ভিজিলেন্স টিম আছে, প্রতিদিনই আমরা দালাল ধরছি এবং বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দিচ্ছি। সম্প্রতি বিআরটিএতে মন্ত্রী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের পরও দালাল মুক্ত হয়নি বিআরটিএ, তেমনি কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। বিআরটিএতে গাড়ির ফিটনেস কোথায় হয় সেই খবরই জানা না খোদ এখানকার কর্মকর্তারাই। যেখানে ফিটনেস হওয়ার কথা সেখানে নেই কোনো তৎপরতা। টাকা দিলে মিলে যায় গাড়ির ফিটনেস সহ সকল সেবা। দালালের দৌরত্ব আর মানুষের দুর্ভোগ যেন নিত্যসঙ্গী এই বিআরটিএতে। এমন অবস্থা থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। আশা করে বিআরটিএ ফিরবে সাধারণ মানুষের সেবায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। একই সঙ্গে দাবি জানানো হয় সব ধর্মের মানুষের নিরাপত্তা। পরে শাহবাগ থেকে একটি মশাল মিছিল জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে আবারও জাগ্রত শাহবাগ। বিক্ষোভ প্রতিবাদে দাবি ওঠে সাম্প্রদায়িক সব হামলার বিচার আর সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নানা প্রতিবাদ কর্মসূচিতে সরব ছিল শাহবাগ এলাকা। বিকেলে কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ হিন্দু পরিষদ সহ কয়েকটি সংগঠন। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। এতে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় যানজটের। এদিন সন্ধ্যার দিকে শুরু হয় মশাল মিছিল। মৎস্য ভবন হয়ে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় গিয়ে শেষ হয় প্রতিবাদী এ কর্মসূচি। এ সময় কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষোভ জানান তারা। মৌলবাদীদের, সন্ত্রাসীদের জানাই দিতে চাই, এই দেশে অন্যায় করে এই পার পাওয়া যাবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। 71 সালে আমরা স্বাধীনতা যুদ্ধে এগিয়েছিলাম, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একসাথে এগিয়ে গিয়েছিলাম, সেইভাবে আমরা থাকতে চাই। দাবি ওঠে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের জোরালো আওয়াজও ছিল প্রতিবাদ কর্মসূচিতে। এই ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে। সরকারের কাছে আশা করি যে সরকার যেন আমাদের এই দাবিগুলো মানে, আমাদের এই আন্দোলন যেন সরকারের মনে লাগে, এই আমরা চাই। আমরা নির্যাতিত হতে চাই না, আমরা নিপীড়িত হতে চাই না। 2 সপ্তাহের মধ্যে যদি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা না হয়, তাহলে আমরা এর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সরব সংস্কৃতি কর্মীরাও। বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সহিংসতা বিরোধী কনসার্টে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ব্যান্ড দল। ইহসানুল হক শাওন। আর বিদেশ নির্ভর নয়, এবার দেশেই যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলকে স্বনির্ভর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই এমন উদ্যোগ বলে জানান রেলমন্ত্রী। ট্রেনের ইঞ্জিন আর বগি মেরামতে প্রতি বছর খরচ হয় 100 কোটি টাকারও বেশি। এসব যন্ত্রাংশের 95% আমদানি করতে হয় বিদেশ থেকে। রেল কর্মকর্তারা বলছেন, বিদেশ নির্ভরতার কারণে ব্যাহত হচ্ছে রেল রক্ষণাবেক্ষণ, বাড়ছে ব্যয়। তাই যন্ত্রাংশের চাহিদা মেটাতে দেশীয় উদ্যোক্তা তৈরিতে সহায়তা দিবে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালিহের প্রতিবেদন। ট্রেনের একটি ইঞ্জিনে আছে 25,000 রকমের যন্ত্রাংশ, আর বিভিন্ন বিভাগে দরকার হয় আরও 5,000 রকম যন্ত্রপাতি। এসব যন্ত্রাংশের মাত্র 5% উৎপাদন হয় দেশে, আর বাকি 95% কিনতে হয় বিদেশ থেকে। বাংলাদেশ রেলওয়ের 80% ইঞ্জিনই মেয়াদ উত্তীর্ণ, পুরনো হয়ে গেছে কোচ আর ওয়াগনও। এসব সম্পদ রক্ষণাবেক্ষণে প্রতি বছর বিদেশ থেকে যন্ত্রাংশ কিনতে হয় 100 কোটি টাকারও বেশি। রেল কর্মকর্তারা বলছেন, চড়া মূল্য, চাহিদা মতো যোগান না থাকা ও বিভিন্ন জটিলতায় এসব মালামাল সময় মতো পাওয়াও যায় না। ফলে দিন দিন ব্যাহত হচ্ছে রেল ব্যবস্থাপনা, বাড়ছে রাষ্ট্রীয় খরচ। আমাদের যখন বিদেশ থেকে মালামাল কিনতে হয়, এর প্রায় 27 মাস আগের থেকে আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন জটিলতার কারণে মালামালগুলো প্রাপ্তিতে আমাদের বিলম্ব ঘটে যায়, এবং তখন রক্ষণাবেক্ষণের কোয়ালিটিও আমাদের ঠিকমতো রাখা কঠিন হয়ে যায়। এমন বাস্তবতায় দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে রেল যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে রেলওয়ে। রেলমন্ত্রী বলছেন, চট্টগ্রামের পাহাড়তলী ও পার্বতীপুরের ওয়ার্কশপে হবে কারখানা। আমরা দেশের যন্ত্রাংশ তৈরি করে যদি ব্যবহার করতে পারি, সেটাকে গুরুত্ব দেওয়া, এবং আমরা নতুন নতুন কারখানা এখানে তৈরি করতেছি, যাতে বিদেশ থেকে আমাদের ভবিষ্যতে এই সমস্ত যন্ত্রাংশ আমদানি করতে না হয়। যন্ত্রাংশ শুধু নিজেরাই উৎপাদন করবে না বাংলাদেশ রেলওয়ে, আগ্রহী সকল দেশীয় প্রতিষ্ঠানকে সহায়তাও দিবে। আগামী নভেম্বরে আমাদের যে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পার্বতীপুর, সেখানে আমরা 2 দিন ব্যাপী একটি প্রদর্শনীর ব্যবস্থা করব, স্পেয়ার্সের প্রদর্শনী। যারা পটেনশিয়াল ইনভেস্টর আছেন তাদেরকে আমরা ডাকবো এবং তাদেরকে আমরা মার্কেটটা দেখাবো। রেলকে আসলে স্বাবলম্বী করতে চাই, আমরা পরনির্ভরশীলতাটা কমাতে চাই, এবং আমাদের নিজস্ব যে ক্যাপাসিটি বিল্ডিং, সেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমরা করতে চাই। চট্টগ্রামের পাহাড়তলী ও পার্বতীপুর কারখানায় একসময় রেলের যন্ত্রপাতি তৈরি হলেও বর্তমানে নানা সমস্যায় কারখানাগুলো ধুকে ধুকে চলছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা।
ওমান থেকে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব খেলতে আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চার্টার্ড ফ্লাইটে আসলেও দুবাই বিমানবন্দরে ছিল না স্বাস্থ্যবিধির কোনো বালাই। সাধারণ যাত্রীদের সঙ্গে ইমিগ্রেশন সম্পূর্ণ করেন বাংলাদেশ ও স্কটল্যান্ডের ক্রিকেটাররা। বিমানবন্দরে হাজারো যাত্রীদের মাঝেই চলাফেরা করেন তারা, জানিয়ে পুরো আসরেই বায়োসিকিউরিটি পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিশেষ ব্যবস্থাপনায় হচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ। করোনার জন্য বাড়তি সতর্কতা সবখানে। প্রথম পর্ব শেষ করে ওমান থেকে আরব আমিরাতে বাংলাদেশ দল। গেল এক বছরে বাংলাদেশ দল যতগুলো আন্তর্জাতিক সিরিজ খেলেছে সবই হয়েছে বায়োবাবলে। বিশ্বকাপও হচ্ছে একই ব্যবস্থাপনায়। কিন্তু আসরের মূল পর্ব শুরুর আগেই প্রশ্নবিদ্ধ আইসিসির পুরো আয়োজন। সুপার 12-এ জায়গা করে নিয়ে বাংলাদেশ ও স্কটল্যান্ড দল মাস্কাট থেকে চার্টার্ড ফ্লাইটে আসে দুবাই। কিন্তু বিমানবন্দরে দেখা গেল নজিরবিহীন চিত্র। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। সেখানে সাধারণ যাত্রীদের মতোই লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ক্রিকেটাররা। তবে চিত্রটা আরও ভয়াবহ এরপর। ক্রিকেটাররা আছেন বায়োবাবলে, কিন্তু লাগেজ বেল্টের সামনে হাজারো মানুষ, যেখানে অরক্ষিত ক্রিকেটাররা। এই নিয়ে দলের এক খেলোয়াড় জানান তার ক্ষোভের কথা, যদিও তা ক্যামেরার সামনে বলতে রাজি হননি। শুধু বাংলাদেশ না, সঙ্গে ছিলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। বিমানবন্দর থেকে বের হওয়ার পরে ভক্তদের সামনে টাইগার ক্রিকেটাররা। অনেককেই মেটাতে হয় সেলফি তোলার আবদার। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে দেখা যায়নি কোনো নিরাপত্তা কর্মীদেরও। একজন মাঠকর্মী থেকে পুরো আইপিএলে ছড়িয়ে যায় করোনা সংক্রমণ, যার ফলাফল সবারই জানা। স্থগিত হওয়া সেই আসর পরে সম্পন্ন হয় আরব আমিরাতে। কিন্তু বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে আইসিসির এমন দায়িত্বহীন আচরণ শঙ্কা বাড়াচ্ছে। এই হলো আইসিসির বায়োবাবলের নমুনা। চার্টার্ড ফ্লাইটে দুবাই আসলেও বিমানবন্দরে নেই কোনো বিশেষ ব্যবস্থা। অন্য যাত্রীদের সঙ্গে চলাফেরা করছেন ক্রিকেটাররা, যাতে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো টুর্নামেন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেওয়ায় তিস্তা নদীর ঢল লণ্ডভণ্ড করে গেছে তিস্তা ব্যারেজ, সেচ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। পানির আচমকা ঢলে উড়ে গেছে ব্যারেজের ফ্লাড বাইপাস। তছনছ হয়ে গেছে শহর রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ অনেক স্থাপনা। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সমস্যা সমাধানে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। শাকির হোসেন বাদল, মোফাক্খরুল ইসলাম ও মমিনুল ইসলামের সহায়তায় রতন সরকারের রিপোর্ট। ৩.৫ লাখ কিউসেক নিঃসরণ ক্ষমতার তিস্তা ব্যারেজ কয়েক গুণ বেশি ঢলের চাপ সইতে না পেরে গত বুধবার উড়ে যায় ব্যারেজের ফ্লাড বাইপাস। বাঁধ ভাঙ্গা পানির তোরে ভেসে যায় মানুষের বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট, গবাদি পশুসহ সবকিছু। এর আগে কয়েক ঘন্টায় বেড়ে যাওয়া ৬.৫ ফুট পানির চাপে ক্ষতিগ্রস্ত হয় ব্যারেজের উজানের ২টি গ্রেন ও ৪টি স্পারের বড় বড় অংশ। এই বিপর্যয় নেমে আসে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবাহিত তিস্তার ১৩৫ কিলোমিটার এলাকা জুড়ে। হঠাৎ করে ভারতে পানি ছাড়িয়ে দিছে, এই কারণেই পানিটা চলে আসছে। 2 মিনিটের মধ্যে মনে করেন যে সাবরি উড়ি নিয়ে চলে গেল। বহু ঘর দুয়ার সব ভাগিয়েছে। পাকা ধান নষ্ট হয়ে গেছে। আরো যে আবাদি জমিগুলো আছে সে আবাদি জমি শেষ, রাস্তাঘাট অবস্থা শেষ। ভারত তাদের গজলডোবা ব্যারেজ খুলে দেয় এই দুর্যোগ বলে অভিযোগ নদী আন্দোলনের নেতার। উত্তরাখণ্ডে ব্যাপক বন্যা দেখা দেয়। এই বন্যার পানি এবং ঢলের পানি গজলডোবা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ না করে আকস্মাৎ সব গেট খুলে দেয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা তো মেগা প্রজেক্ট, যেটা সেটা তো ইতিমধ্যেই নেওয়া, ডিজাইন কমপ্লিট এবং ফিজিবিলিটি স্টাডি চলছে। এটা ফিজিবিলিটি স্টাডি হলেই এটা কাজের বাস্তবায়ন শুরু হবে। উজান থেকে নেমে আসা একদিনের পানির তাণ্ডবে কত মানুষ ও সম্পদের ক্ষতি হয়েছে সেই পরিসংখ্যান তৈরির কাজ এখনো শেষ হয়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে চেক জালিয়াতি করে আরও 2,43 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শুক্রবার দুদকে আরও একটি অভিযোগ দিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ডের হিসাব ও অডিট শাখার উপপরিচালক জানিয়েছে, এই অনিয়মের সাথে বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম ও ঠিকাদার শরীফুল ইসলাম বাবু জড়িত।
তাদের বিরুদ্ধে এর আগেও গত 7 অক্টোবর 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যে দুদক বোর্ডের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী আব্দুল সালাম সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে। গত 18 অক্টোবর 5টি চেকে 4,56,764 টাকার পরিবর্তে 21,98,929 টাকা উত্তোলনের তথ্য মেলে। এরপর গত 21 অক্টোবর আরও 11টি চেকের বিপরীতে 10,15,266 টাকার পরিবর্তে 2,21,08,949 টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়। এরপর শুক্রবার বিষয়টি হিসাব শাখা থেকে বোর্ডের সচিবকে চিঠি দিয়ে জানানো হয়। ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় বরেন্দ্র অঞ্চলে বেড়েছে গাছিদের ব্যস্ততা। শীত মানে গ্রামীণ জনপদে খেজুর রসের নানা পিঠার আয়োজন। নওগাঁর সান্তাহার নাটোর রেলপথের দুধারে অন্তত 20,000 খেজুর গাছ রসের জন্য প্রস্তুত করছেন গাছিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। ভোর থেকেই হালকা কুয়াশা ঝরছে বরেন্দ্র জনপদে। ক্ষেতের ডগায় জমে থাকা শিশির কোনা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গ্রামীণ জনপদে শীতের আগমনে ব্যস্ততা বাড়ে গাছিদের। সান্তাহার থেকে নাটোর রেলপথের দুধারে রয়েছে ছোট বড় অন্তত 20,000 খেজুর গাছ। অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা এসব খেজুর গাছ শীত মৌসুম এলেই গাছিদের কাছে হয়ে ওঠে অর্থকরী সম্পদ। চাষিরা খেজুর গাছের রসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে আমার এই এলাকার গুড়গুলো খুব স্বাদ, খেজুরের রসগুলো খুব মিষ্টি। আবহাওয়া আপনার ভালো আছে, গতবার দেখা আছে আপনার, এবার দেখা আছে যে খুব ভালো বিক্রয় করতে হয়। শীতের মৌসুম চাপিছে, রস ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে। এখান থেকে নাটোর, আত্রাই, নওগাঁ, রাজশাহী, ঢাকায় বন্ধ সেল হয়। শীতের বাহারি সব পিঠা আর পায়েসের অন্যতম উপাদান খেজুর গুড়। বাজারের চাহিদাকে লক্ষ্য রেখে এবার বরেন্দ্র অঞ্চলে 25 থেকে 30 কোটি টাকা কারবারের আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে গুড়টা যায়, তাতে এখানে 20-25 কোটি টাকার একটা লেনদেন হয় বা হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য বছরের চেয়ে এবারের আবহাওয়া একটু ভালো। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জেলায় বাণিজ্যিকভাবে গাছ থেকে রস নামানো হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। স্বস্তি ফিরেছে স্থানীয় নাগরিক সহ কুয়েত প্রবাসীদের মাঝে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংকট কাটিয়ে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত। পরিকল্পনা অনুযায়ী করোনা মোকাবিলার ৫ম ধাপে প্রবেশ করেছে দেশটি। সচেতনতা মেনে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী। এ অবস্থায় দোকানপাটের পাশাপাশি রেস্তোরাঁগুলোর জন্য বিধিনিষেধ তুলে নিয়েছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী ও স্থানীয় নাগরিকরা। কুয়েত সরকারের কৃতজ্ঞতা জানাই যে এই যে করোনা অবস্থা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ আমাদের এই কুয়েতে নির্মূল হয়ে গেছে। আগামী রবিবার থেকে বিমানের স্বাভাবিক গতি এবং স্বাভাবিক ফ্লাইট শুরু হবে এবং মসজিদের সমস্ত ডিস্টেন্স মার্কিং উঠিয়ে দেওয়া হবে, যার কারণে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তবে খোলা জায়গায় মাস্ক না পরলেও বদ্ধ স্থানে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা রয়েছে। বন্ধ রেস্টুরেন্ট এবং ক্যাফেতে মাস্ক পরায় কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে রোববার থেকে বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশ দিয়েছে সরকার। এর মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ ক্ষমতায় বিমান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদ, কুয়েত। আয়ারল্যান্ডে 1845 সালে ব্যাকটেরিয়ায় 10 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। জীবন বাঁচাতে তখন দেশ ছেড়ে যান আরও 10 লাখ মানুষ। যে জাহাজে করে আইরিশরা দেশ ছাড়েন সে জাহাজ এখনও রয়েছে ওয়েক্সফোর্ডের নিউরসে। আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আইরিশদের খাবার ও জীবিকা নির্বাহের প্রধান উৎস আলু। 1845 সালে আলুতে ব্লাইট নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, যা খেয়ে 10 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। আয়ারল্যান্ড জুড়ে নেমে আসে দুর্ভিক্ষ। তখন লাখ লাখ মানুষ ওয়েক্সফোর্ডের নিউরসের এই জাহাজে করে বিদেশে পাড়ি জমান, যার অধিকাংশই চলে যান আমেরিকায়। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা এখনও জাহাজটিকে চেনেন ডানব্রোডি দুর্ভিক্ষ জাহাজ নামে।
যাত্রী চাপ বেশি থাকায় মূল জাহাজ ও কার্গো জাহাজেও তখন যাত্রী নিতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নৌযান নোঙরের পাশেই রয়েছে ডানব্রোডি ভিজিটর সেন্টার, যেখানে আইরিশ আমেরিকা হল অফ ফেম রয়েছে। হল অফ ফেমে তৎকালীন মার্কিনীদের অবদানকে স্মরণ করে আমেরিকার প্রেসিডেন্ট সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি রাখা হয়েছে। দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত আইরিশদের নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা করায় জাহাজটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের পাশাপাশি ভিড় করেন বাংলাদেশিরাও। দূর থেকে এসে আমার এই হিস্ট্রিক্যাল প্লেসটা দেখে অনেক ভালো লাগছে, যেখান থেকে অনেক মানুষ একসময় বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে এই বন্দর থেকে ছেড়ে। ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে আমেরিকা এবং কানাডা, এখানে টুরিস্টরা বেশি আসে, যেহেতু তাদের সাথে এখানের ইতিহাসটা জড়িত আছে। অত্যন্ত ব্যয়বহুল এ জাহাজে করে আমেরিকা যেতে খরচ পড়ত কেবিন প্রতি 5 থেকে 8 পাউন্ড, আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল 3 থেকে 4 পাউন্ড। তখন আয়ারল্যান্ডে একজন শ্রমিকের প্রতি মাসে আয় ছিল 1 পাউন্ডের একটু বেশি। সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতেই বারবার রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতা, ইন্ধন রয়েছে মিয়ানমারের, অভিযোগ প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের। আতঙ্কে স্থানীয়রা। শুধু ফিটনেস স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরত্ব, গাড়ির ফিটনেস পরীক্ষার ব্যবস্থা না থাকলেও মিলছে সনদ, আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।